তখন পৌষ মাস, বড়দিনের ছুটি চলছে। স্কুল, কলেজ, অফিস বড়দিন উপলক্ষে বন্ধ। লম্বা ছুটি পেয়ে স্কুল কলেজের ছাত্ররা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তাদের মধ্যে কয়েকজন কলকাতাতেও এসেছে থিয়েটার দেখতে। লালবাজারের গোয়েন্দা বিভাগের অন্যতম অফিসার প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাজের চাপ তখন একটু কম, তবে অবসর সেভাবে নেই, কারণ দৈনিক যা কাজ থাকে তা এড়ানো সম্ভব নয়। একদিন সকালে থানার অফিস ঘরে তিনি বসে আছেন। এমন সময় টেলিফোন বেজে উঠল। কাছে অন্য কেউ না থাকায় তিনি নিজেই উঠে গিয়ে রিসিভার তুললেন। মুখার্জি, একটা তদন্তের ব্যাপারে তোমার সাথে কিছু কথা আছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার অফিসে চলে আসো। প্রিয়নাথ তড়িঘড়ি সাহেবের অফিসে পৌঁছে দেখেন সাহেব তারই জন্য অপেক্ষা করছিলেন। তাকে দেখা মাত্র সাগ্রহে বলে উঠলেন, মুখার্জি, শোনো, হাড়খাটা গলিতে একটা মার্ডার হয়ে আছে। তোমাকে এখনই সেখানে যাইতে হইবে এবং এই কেসের ইনভেস্টিগেশন হেড তোমাকে নিযুক্ত করা হইল। সাহেবের কথা শুনে প্রিয়নাথ তার কাছ থেকে বিদায় নিয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হলেন। যে বাড়িতে খুন হয়েছে সেটা দোতলা হলেও বেশ ছোট। বাড়ির ভেতর প্রবেশ করে তিনি দেখলেন স্থানীয় থানার দারোগাও সেখানে উপস্থিত এবং তিনি অনুসন্ধান শুরু করেছেন। প্রিয়নাথকে তিনি বাড়ির দোতলায় নিয়ে গেলেন। এতলায় দুটো ঘর, একটা বাইরে থেকে বন্ধ ছিল। স্থানীয় অফিসার পকেট থেকে চাবি বের করে সেই ঘরটা খুলে দিলেন। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল ঘরের মেঝেতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আর একজন বৃদ্ধ উপর হয়ে মেঝের উপর পড়ে রয়েছেন। তার পিঠে ছুরির প্রকাণ্ড আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। রক্তপাত বন্ধ হলেও সেই ক্ষতের কাছ থেকে তখনও অল্প অল্প রক্ত গড়িয়ে পড়ছিল। মৃতদেহের অবস্থা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে বৃদ্ধ অনেক আগেই মারা গেছেন। কাল বিলম্ব না করে প্রিয়নাথ একজন ডাক্তারকে সেখানে ডেকে আনার আদেশ দিলেন। একজন কর্মচারী তৎক্ষণাৎ চলে গেলেন এবং আধ ঘন্টার মধ্যেই একজন ডাক্তারকে নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। ডাক্তার প্রিয়নাথের পূর্ব পরিচিত। বৃদ্ধের দেহ মনোযোগ সহকারে পরীক্ষা করার পর ডাক্তারবাবু বললেন, দেখুন ইন্সপেক্টর, মৃতদেহ পরীক্ষা করে তিনটে ব্যাপার বেশ বোঝা যাচ্ছে। প্রথমত, প্রায় 6 ঘন্টা আগে এই ব্যক্তি মারা গেছেন। পিঠের যে অংশে আঘাত করা হয়েছে তাতে এটা যে আত্মহত্যা নয় বরং খুন সেটা নিশ্চিত। আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো ধারালো ছোড়ার আঘাতেই খুনটা করা হয়েছে। আর আঘাতটাও এত জোরে করা হয়েছে, ছুরিটা বৃদ্ধের হার্ট আর লাংস ভেদ করে আমূল বসে গিয়েছে। সুতরাং সেই মুহূর্তে যে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো বৃদ্ধের গলায় আঙুলের দাগ স্পষ্ট, অর্থাৎ কারো গলা টিপে ধরলে যেরকম দাগ হয় ঠিক সেই রকমই। এই দাগ দেখে কিন্তু স্পষ্টই বোঝা যায় যাতে বৃদ্ধ কোনো রকম চিৎকার চেঁচামেচি না করতে পারেন সেই জন্যই কেউ তার গলা চেপে ধরেছিল। লাশ পরীক্ষা করে ডাক্তারবাবু চলে গেলেন। প্রিয়নাথ তখন বাড়ির কাজের লোককে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই লাশটা যার তিনি কি তোমার মনিব? আরে হ্যাঁ বাবু, ইনি আমার মনিব। তো এই বাড়িতে আর কেউ থাকে না? এনার এক মেয়ে ছাড়া আর তো কেউ থাকে না। সে কোথায়? তা তো বলতে পারবো না। তুমি কতদিন কাজ করছো এখানে? তা প্রায় 1 বছর হবে। তোমার মনিব কি কাজ করতেন? উনি থিয়েটারে কাজ করতেন জানি, ঠিক কি কাজ তা জানি না। তা ওনার মেয়ের কি বিয়ে হয়ে গেছে? কাজের লোকটা বাঁকা হেসে বলল, বিয়ে? আগে না। তার ইঙ্গিতে বোঝা গেল বৃদ্ধের কন্যা একজন পতিতা। আবার সে যখন থিয়েটারে কাজ করে তখন অনেক যুবকের নিশ্চয়ই এখানে যাতায়াত আছে। এই ভেবে প্রিয়নাথ আবার জিজ্ঞেস করলেন,
এইখানে কি কোনো বাবু আসেন? থিয়েটারের রাত ছাড়া প্রায় প্রতি রাতেই এক জমিদার বাবু এখানে আসতেন। তবে প্রায় এক সপ্তাহ হলো তিনি আর আসছেন না। কেন আসছেন না সে কথা বলতে পারবো না। তা দুজনের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছিল? তা তো জানি না। আচ্ছা, এই জমিদার বাবুর নাম কি, আর তার বাড়ি কোথায়? নাম মোহিত কুমার, আর তার বাসা ওই হ্যারিসন রোডে। তার মেয়েটির নাম কি? মালতী। মালতী? তাই মালতী কি তোমার মনিবের নিজের মেয়ে? না, শুনেছি কথাবাবু নাকি মালতী দিদিকে ছোটবেলা থেকে নিজের কাছে রেখে বড় করছেন। নিজের মেয়ে হলে কি আর কখনো তাকে থিয়েটারের কাজ করার অনুমতি দিতেন? আচ্ছা, কতদিন হলো সেই বাবু এখানে যাতায়াত করছেন? তা প্রায় 6 মাস হবে। শুনেছিলাম তিনি নাকি মালতী দিদিকে বিয়ে করবার জন্য উঠে পড়ে লেগেছেন, কিন্তু তারপর যে কি হলো তা তো বলতে পারবো না। মালতীর কি তবে বিয়ে হয়ে গেছে? এখানে তো বিয়ে হয়নি, এবার যদি গোপনে হয়ে থাকে তা তো আমি জানি না। তোমার এই মালতী দিদি তোমার কর্তাবাবুর সাথে কেমন ব্যবহার করত? মানে দুজনের মধ্যে সদ্ভাব কেমন ছিল? ভাব তো বেশ ভালোই ছিল, কিন্তু ইদানিং মনে হয় কোনো কারণে কিছু গন্ডগোল হয়েছে। আগে তো কখনো দিদিকে অবাধ্য হতে দেখিনি, ইদানিং প্রায় কথার উপর তিনি কথা বলতেন। দুজনের মধ্যে প্রায় ঝগড়া হতো। আচ্ছা, একটা কথা বলো তো, গত রাতে কি আর কোনো লোক এসেছিল এখানে? কই না তো। কাল তো বুধবার গেছে, থিয়েটার ছিল। কাল কি ওরা দুজনেই থিয়েটারে গেছিলেন? সন্ধ্যার একটু পর কর্তাবাবু আমাকে একটা গাড়ি ভাড়া করে আনতে বললেন। তারপর দুজনে তাতে চেপে থিয়েটারে চলে যান। বাড়িতে আমি একাই ছিলাম। রাত প্রায় 2টোর সময় আমি কর্তাকে দরজা খুলে দিয়েছি। তিনি বাড়িতে ঢুকলে আমি যখন দরজা বন্ধ করতে যাই তখন তিনি আমায় বারণ করেন, বলেন মালতী এখনো আসেনি, দরজা খোলাই থাক, এই বলে চলে যান। আমিও দরজা বন্ধ করে দিলাম, কিন্তু খিল দিই। তাছাড়া আমার তখন খুব ঘুম পেয়েছিল, তাই বাড়ির সদর দরজা ভেজায় দিয়ে খাটের ওপর শুয়ে পড়ি, আর শুতে না শুতেই ঘুমে কাদা হয়ে যায়। মালতী কখন ফিরে এসেছিল? না, দিদি তো আর ফেরত আসেননি। এই তো বললে তুমি ঘুমিয়ে কাদা হয়েছিলে, তাহলে সে ফিরেছিল কিনা কি করে জানবে তুমি? তিনি এলে আমি ঠিকই জানতাম, কিন্তু তিনি তো ফেরেননি। তারপর আজ সকালে ঘুম থেকে উঠে কর্তাবাবুর জন্য চা করে তার ঘরে নিয়ে যাই। সেখানে গিয়ে যা দেখি তাতে তো আমার ভিন্নি খাওয়ার জোগাড়। দেখি বাবু মেঝের ওপর উপুর হয়ে পড়ে আছেন, আর ঘরের মধ্যে যেন রক্তের নদী বয়ে চলেছে। আমি ঘরের কোনো জিনিসপত্রে হাত না দিয়ে তখনই সেখান থেকে বেরিয়ে আসি, আর তাড়াতাড়ি গিয়ে থানায় খবর দিই। লাশটা পরীক্ষার জন্য যথাস্থানে পাঠানো হলো। এরপর প্রিয়নাথ ছদ্মবেশে সেই বেয়ারাকে সঙ্গে নিয়ে মোহিত কুমার ও মালতীর সন্ধানে বেরোলেন। মোহিত কুমারের প্রকৃত নিবাস জানা ছিল না, তাই তিনি পায়ে হেঁটে যাওয়াই যুক্তিসঙ্গত মনে করলেন। কর্নওয়ালি স্ট্রিট পার হয়ে একটা বাড়ির সামনে কয়েকজন ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখে তাদেরকে মোহিত কুমারের কথা জিজ্ঞাসা করে জানলেন কাছেই একটা 3তলা বাড়িতে মোহিত কুমার থাকেন। তাদের সঙ্গে কথা বলে আরও জানা গেল যে তিনি সত্যিই পূর্ববঙ্গের এক জমিদারের ছেলে। ব্যবসার জন্য বর্তমানে কলকাতাতেই থাকেন, আর তার বাড়িতেই কাপড়ের গুদাম আছে। সেখানে তিনি ও তার কর্মচারীরা ছাড়া আর কোনো লোক থাকে না। এই শুনে প্রিয়নাথ সেদিকে এগিয়ে গেলেন। মোহিত কুমারকে কাপড়ের ব্যবসায়ী জেনে তিনি মনে মনে বেশ আনন্দিত হলেন। কিছু দূর যাওয়ার পর মোহিত কুমারের বাড়ি দেখতে পাওয়া গেল। দেখা গেল বাড়িটা 3তলা। প্রিয়নাথের কথা মতো বেয়ারাটি বাইরে একটু দূরে দাঁড়িয়ে রইল। বাড়ির সদর দরজা পার হয়ে ভেতরে ঢুকে প্রিয়নাথ ডান দিকের একটা ছোট ঘরে কয়েকজন ভদ্রলোককে বসে থাকতে দেখলেন। প্রিয়নাথকে দেখে তারা সাগ্রহে অভ্যর্থনা করলেন এবং
তার কি উদ্দেশ্যে আসা হয়েছে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, আমি মোহিত কুমারের সাথে দেখা করতে এসেছি। যদি তিনি এখানে থাকেন তাহলে একবার দয়া করে তাকে ডেকে দেবেন। আমার আমার তার সাথে বিশেষ প্রয়োজন ছিল। প্রিয়নাথের কথা শুনে একজন ভদ্রলোক তাকে সঙ্গে করে নিয়ে এলেন। যেতে যেতে প্রিয়নাথ লক্ষ্য করলেন বাড়িটা 3 তলা হলেও খুব বড় নয়। বাড়িতে কোনো স্ত্রীলোক থাকেন না, এ কথা তিনি আগেই শুনেছিলেন, তাই নিঃসংকোচে উপরে উঠে গেলেন। তারপর সেই ভদ্রলোকের সাথে আরেকটা ঘরে প্রবেশ করলেন। দেখলেন একজন সম্ভ্রান্ত যুবক একা ঘরে বসে হিসেব নিকেশ করছেন। প্রিয়নাথকে সেই ঘরের মধ্যে প্রবেশ করতে দেখে তিনি সঙ্গের লোকটাকে জিজ্ঞেস করলেন, ইনি কে হরিদাস? ভদ্রলোকটির নাম হরিদাস। গলায় পইতে দেখে বুঝলেন তিনি জাতিতে ব্রাহ্মণ। যিনি প্রশ্ন করেছিলেন তার কথা শুনে হরিদাস উত্তর দিলেন, উনি আপনার সাথে দেখা করতে এসেছেন। তারপর প্রিয়নাথের দিকে ফিরে বললেন, ইনি হলেন মোহিত কুমার বাবু, আমরা সকলেই এনার কর্মচারী। এই বলে হরিদাস চলে গেলেন। মোহিত কুমার প্রিয়নাথকে সাদরে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে এসে বসালেন। প্রিয়নাথ দেখলেন যে ঘরে তিনি বসেছেন সেটি দৈর্ঘ্যে প্রস্থে প্রায় 10 হাত। ঘরের ভেতর 6টা জানলা এবং একটা দরজা। আসবাবের মধ্যে একটা প্রকাণ্ড দেরাজ, 2টো আলমারি, একটা বড় আয়না এবং একটা ঘড়ি আছে। এছাড়া 4টে দেওয়াল মিলে প্রায় 10-12টা হিন্দু দেবদেবীর প্রতিমূর্তি এবং দেরাজের ওপর একটা সুন্দর ল্যাম্পসেট শোভা পাচ্ছে। ঘরের মেঝেতে ঢালা বিছানা পাতা, একটা তোষকের ওপর একটা শতরঞ্জি এবং তার উপর একটা দুধ সাদা চাদর পাতা। সেই বিছানার উপর বসেই একটা খাতা খুলে কি যেন হিসেব দেখছিলেন মোহিত কুমার। প্রিয়নাথ তার অনুরোধে সেই শয্যার ওপর বসে পড়লেন। একটু পরে মোহিত কুমার জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি, আর কি জন্যই বা এখানে এসেছেন যদি বলেন? তদন্তের স্বার্থে বাধ্য হয়ে প্রিয়নাথকে মিথ্যে বলতে হলো। তিনি বিনীতভাবে বললেন, আগে আগে আমার নাম বিমলাচরণ। পশ্চিমবঙ্গেই আমার বাড়ি। কাপড়ের ব্যবসার জন্য আমি কলকাতায় এসেছিলাম। অনেকদিন ধরেই আপনি এই ব্যবসায় নিযুক্ত আছেন শুনে এই বিষয়ে কিছু পরামর্শ নিতে এসেছিলাম। দেখা গেল মোহিত কুমার অতি সজ্জন ব্যক্তি। তিনি প্রিয়নাথের মিথ্যেটা বিশ্বাস করলেন এবং তাকে ব্যবসায়ী জেনে খুবই আনন্দিত হলেন। তারপর বললেন, কতদিন হলো আপনি এখানে এসেছেন? তা প্রায় মাসখানেক হবে। আপনার বাড়ি কোথায়? এই তো বড়বাজার। বড়বাজারের ঢাকাই পট্টিতে। আপনি কাপড়ের ব্যবসা করবেন বলছেন, কিন্তু এই ব্যবসায় আর তেমন লাভ নেই। আমি কয়েক বছর আগেও যেমন লাভ করতাম, গত বছরে তার অর্ধেকও লাভ হয়নি। তা বলে মনে করবেন না যে আমি আপনাকে নিরুৎসাহ করছি, তা কিন্তু একদমই নয়। আপনি যখন আমার কাছে পরামর্শ নিতে এসেছেন, তখন আপনাকে সব কথা খুলে বলা আমার কর্তব্য। নিশ্চয় নিশ্চয়, আমি আপনার কথা বুঝতে পেরেছি। তাছাড়া আপনার সুখ্যাতি শুনেই তো আমি এখানে এসেছি। বলুন, হ্যাঁ, আপনার মুখে সব ঠিকঠাক জানতে পারবো বলেই তো আমার এখানে আসা। তখন বেলা প্রায় 2টো বেজে গেছে। ইতিমধ্যে মোহিত কুমার যে কাজ করছিলেন তাও প্রায় শেষ হয়ে এসেছে। তিনি খাতাপত্র বন্ধ করে প্রিয়নাথকে নানা প্রকার পরামর্শ দিচ্ছিলেন। কোন কোন কোম্পানির কাছ থেকে কিভাবে কাপড় পাওয়া যায়, তাদের টাকা দেওয়ার নিয়মই বা কি, কোন দালালের সাহায্যে কোন কোম্পানির মাল পাওয়া যায়, এইসব কথা তাকে ভালো করে বুঝিয়ে বলছিলেন। নানা রকম পরামর্শ দিয়ে তিনি যেন ক্লান্ত হয়ে পড়লেন এবং ঘুমানোর জন্য ব্যস্ত হয়ে উঠলেন। প্রিয়নাথ তা দেখে বললেন, আপনার মনে হয় কষ্ট হচ্ছে। আজ বরং আমি চলি। হ্যাঁ, আরেকদিন এসে বাকি কথা জেনে নেবক্ষণ। হ্যাঁ। মোহিত কুমার একটু হেসে উত্তর দিলেন, আপনি ঠিকই ধরেছেন। আসলে গত রাতে আমি থিয়েটারে গিয়েছিলাম। সেখান থেকে ফিরতে ভোর প্রায় 4টে বেজে গিয়েছিল।
ফলে বুঝতেই পারছেন গত রাতে আবার ভালো ঘুম হয়নি। থিয়েটারের কথা শুনে প্রিয়নাথ মনে মনে বেশ খুশি হলেন। বললেন, কাল তো বুধবার ছিল, আর শুনেছি বুধবারে তেমন ভালো কোনো পালা হয় না। অবশ্য ইদানিং থিয়েটারের তো নতুন এক নিয়ম চালু হয়েছে, সমস্ত রাত জুড়ে নাচ গানা না হলে নাকি আজকালকার দর্শকের মন তৃপ্ত হয় না। হাহ, তা আপনি কোন থিয়েটারে গিয়েছিলেন? স্টার থিয়েটারে। তার থিয়েটার? ও, তা আজকাল সেখানে ভালো অভিনেত্রী কে আছে? আমি আমি বহুদিন আগে একবার গিয়েছিলাম, মনে আছে। সেদিন চৈতন্য লীলা অভিনীত হয়েছিল। আহা আহা, যা দেখেছিলুম তা এ জীবনে ভুলতে পারবো না। সেসব পালা এখন আর হয় না, এখন অন্যান্য নাটক হয়ে থাকে। আর আজকালকার বিখ্যাত অভিনেত্রীর কথা যদি বলেন, সে হলো মালতী। তবে সে কোনো নির্দিষ্ট থিয়েটারে কাজ করে না, যেদিন যেখানে সুবিধা হয় সেদিন সেখানে অভিনয় করে। মালতীর মতো একাধারে এমন নর্তকী, গায়িকা ও অভিনেত্রী আজকের কলকাতায় প্রায় নেই বললেই চলে। মালতী যেদিন যেখানে থাকবে সেদিন সেখানে দর্শকের ভিড় উপচে পড়বেই। তবে তাকে কেউ মাইনে দিয়ে রাখে না কেন? যদি এক মালতী থাকলেই দর্শকের মধ্যে এমন হুড়োহুড়ি পড়ে যায়, তবে কেউ তাকে নিজেদের একচেটিয়া করে নেয় না কেন? আসলে মালতী কারো বেতনভোগী হয়ে থাকতে ইচ্ছুক নয়। অনেকে তাকে 200 টাকা বেতন দিয়েও রাখতে চেষ্টা করেছিল, কিন্তু সে তাতে সন্তুষ্ট হয়নি। তাই এক রাতের অভিনয়ে সে কত টাকা নেয়? তাও 50 টাকার কম তো নয়। আমি যদি তার বাড়ি গিয়ে একটু নাচ গান শুনে আসি, তাহলে আমায় কত টাকা দিতে হবে? আপনারও ওই সব জায়গায় যাতায়াত আছে নাকি? বুঝতেই তো পারছেন, দেশ ছেড়ে পরিবার ছেড়ে যখন কলকাতায় আছি, তখন একটু আধটু আমোদ না করলে বাঁচবো কি করে বলুন তো? তবে মশাই, ফালতু খরচ করা আমার ইচ্ছে নয়, জানেন তো। বেশ তো, আজ সন্ধ্যের পর বরং আপনি এখানে আসুন, আপনাকে মালতীর গান শুনিয়ে আনবো। কিন্তু আমায় কত দিতে হবে সেটা বললেন না যে। সেখানে গিয়ে আমাকে যেন অপ্রস্তুত না হতে হয়। সেই চিন্তা আপনাকে করতে হবে না, আপনাকে একটা পয়সাও দিতে হবে না। হ্যাঁ, তবে কি মালতী দেবীর সাথে আপনার আলাপ আছে নাকি? হ্যাঁ, সেখানে বুঝি আপনার যাতায়াত আছে? আলাপ আছে বই কি, অত বড় একজন অভিনেত্রী, যেমন রূপ তেমন গুণ, তার সাথে সদ্ভাব থাকবে না তো কার সাথে থাকবে বলুন? আপনি আজ সন্ধ্যের পর আসুন না, আমার সাথে সেখানে গেলেই বুঝতে পারবেন আমার সাথে তার কেমন আলাপ। আর কোনো কথা না বলে মোহিত কুমারের কাছ থেকে বিদায় নিয়ে প্রিয়নাথ থানায় ফিরে এলেন। সন্ধ্যার কিছু আগেই পুনরায় ছদ্মবেশ ধারণ করলেন এবং সন্ধ্যের একটু পরে মোহিত কুমারের বাসায় গিয়ে উপস্থিত হলেন। সেখানে পৌঁছতে মোহিত কুমার তাকে বসতে বললেন। প্রিয়নাথ এর আগে যে ঘরে বসে তার সাথে কথাবার্তা বলেছিলেন সেই ঘরেই গিয়ে বসলেন। কিছুক্ষণ পরে মোহিত কুমার সেখানে এলেন। তার মুখ বিষণ্ণ, কিন্তু সেটা না দেখার ভান করে প্রিয়নাথ স্মিত মুখে তাকে জিজ্ঞাসা করলেন, আরে আর দেরি কেন? চলুন চলুন, শুভস্য শীঘ্র। মোহিত কুমার হাসলেন বটে, কিন্তু সে হাসি খুব একটা আনন্দের না। তিনি বললেন, সর্বনাশ হয়ে গেছে মশাই, মালতী কোথায় যেন চলে গেছে। সে কথা প্রিয়নাথ আগে থেকেই জানতেন, তবু তার কথায় অত্যন্ত আশ্চর্য হওয়ার অভিনয় করে জিজ্ঞাসা করলেন, চলে গেছে মানে? কোথায় গেছে? সেসব কিছুই আমি জানি না। সে কি মশাই, হ্যাঁ, আপনার সাথে তার এত আলাপ, এত সদ্ভাব, আর আপনাকে একটা কথা না বলেই সে চলে গেল?
এটা কি রকম হলো বলুন তো? হ্যাঁ, আচ্ছা, এই মালতীর বাড়ি কোথায়? হাড়কাটা গলিতে। হ্যাঁ, তা তার বাড়িতে আর কে কে আছে? তার বুড়ো বাবা, তবে উনি মালতীর জন্মদাতা নন, পালক পিতা বলতে পারেন। তাকে জিজ্ঞাসা করেছেন? তিনি কি আর আছেন? গত রাতে কে যেন তাকে খুন করে পালিয়েছে। প্রিয়নাথ যেন আকাশ থেকে পড়লেন, বললেন, সে কি, খুন? শহরের মধ্যে হাড়কাটা গলির মতো এমন জনবহুল এলাকায় খুন? কে খুন করলো? আচ্ছা, এই মালতী যখন পালিয়ে গেছে তখন লোকে তো নিশ্চয়ই ওর উপরেই সন্দেহ করবে। তা থানায় কিছু খবর টবর দেওয়া হয়েছে? কিছু জানেন? সে কি আর এখনো বাকি আছে? ও বাড়িতে একজন চাকর ছিল, সেই থানায় খবর দিয়েছিল। শুনলাম পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। আমার কি মনে হয় জানেন তো, এই মালতী খুন করে পালিয়েছে। আপনি অবশ্য মালতীর চরিত্র সম্পর্কে ভালো জানবেন, আমিও নিশ্চিত করে কোনো কথা বলতে পারি না। তবে যদি মালতীর সাথে তার বাবার কোনো ঝগড়া বিবাদ হয়ে থাকে, তাহলে মালতী খুন করেছে বলে মনে হয়, বুঝলেন? আপনার অনুমান কিছুটা সত্যি হলেও হতে পারে। কদিন ধরে মালতীর সাথে বুড়োর ঝামেলা চলছিল বটে, কিন্তু একজন মেয়ে মানুষ হয়ে কেমন করে একজন পুরুষ মানুষকে সে খুন করবে তা তো আমি বুঝতে পারছি না। সে হয়তো নিজের হাতে খুনটা করেনি, অন্য লোককে দিয়ে কাজটা করিয়েছে। যাগে, থাকো সব কথা। ওদিকে বাড়ির বেহারা বেটা নাকি আমার নাম পর্যন্ত পুলিশের কাছে বলেছে। আমার সত্যি খুব ভয় করছে। আচ্ছা, মালতীর সাথে আপনার কাল দেখা হয়েছিল? মোহিত কুমার কোনো কথা বললেন না দেখে প্রিয়নাথ পুনরায় ওই কথা তাকে জিজ্ঞাসা করলেন। এবার তিনি যেন একটু বিরক্ত হলেন। প্রিয়নাথ তার মনোভাব বুঝতে পেরে বললেন, মোহিত বাবু, আমাকে আপনার বন্ধু বলেই মনে করতে পারেন। তাছাড়া যখন আমরা দুজনে ব্রাহ্মণ সন্তান, তখন আপনি তো আর আমার পর নয়, বলুন? হ্যাঁ, নিশ্চয় কোনো না কোনো সম্পর্ক আছে। একটু চিন্তা করে মোহিত কুমার বললেন, আপনি ঠিকই বলেছেন। আপনাকে দেখে অবধি আমার কেমন যেন আপনার উপর বিশ্বাস তৈরি হয়ে গেছে। তা যদি না হবে, তাহলে আপনাকে আজ মালতীর কাছে নিয়ে যেতে রাজি হব কেন? প্রিয়নাথ বুঝলেন ওষুধ ধরেছে, তাই তিনি চুপ করে গেলেন। মোহিত কুমার বলতে লাগলেন, বিমলাচরণ বাবু, মালতী সম্বন্ধে আমি যা জানি আপনাকে বলছি, শুনুন। হ্যাঁ, প্রায় 7 মাস আগের কথা। একদিন ক্লাসিক রঙ্গমঞ্চে থিয়েটার দেখতে যাই। সেখানেই প্রথম মালতীকে অভিনয় করতে দেখি। মালতীর রূপ, লাবণ্য, তার হাব ভাব, দেহভঙ্গিমা দেখে তার সাথে আমার আলাপ করবার ইচ্ছা হয়। থিয়েটার শেষ হলে আমি মালতীর সন্ধান করি এবং একটি গাড়ি ভাড়া করে তাকে অনুসরণ করি। সেই দিনই আমাদের প্রথম আলাপ হয়। মালতীর যেমন রূপ তেমনি গুণ। তার সুন্দর ব্যবহারে আমি এত আনন্দিত হয়েছিলাম যে সেদিন থেকে প্রতিদিন তার কাছে যাতায়াত করতে লাগলাম। এভাবে কেটে গেল প্রায় 6 মাস। হঠাৎ প্রিয়নাথ মোহিতকে বাধা দিয়ে হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, তা মালতীকে আপনি কত করে দিতেন? হ্যাঁ, মানে সে যখন পতিতাবৃত্তিকেই জীবিকা হিসেবে গ্রহণ করেছিল, তখন টাকার প্রয়োজন যে তার ছিল এ তো বলাই বাহুল্য। এই শুনে মোহিত কুমার বললেন, শুধু টাকা পয়সা কেন, বিষয় সম্পত্তি, এমনকি আমি তাকে বিয়ে পর্যন্ত করতে চেয়েছিলাম। অনেক করে বুঝিয়েছিলাম যে আমাদের ধর্মে এই বিয়ের প্রচলন আছে। প্রথমটায় সে কিছুতেই রাজি হয়নি, কিন্তু পরে সে রাজি হলেও ওই বুড়ো বেঁকে বসে। মালতী প্রাণপণে চেষ্টা করেছিল তাকে বোঝানোর, কিন্তু তার বিয়েতে বুড়োর মত ছিল না। অবশেষে 7-8 দিন আগে বাপ বেটিতে খুব কথা কাটাকাটি হয়। আমি মাঝে 2-1টা কথা বলায় আমাকেও অনেক খারাপ কথা শুনতে হয়েছিল। আমার খুব অপমানে লেগেছিল, তাই আমি আর মালতীর বাড়ি যাইনি। আচ্ছা,
এই কেমন হলো? হ্যাঁ, মালতী তো আর আপনার কাছে কোনো অপরাধ করেনি। আপনি তার বাবার উপর রাগ করে তার সাথে যোগাযোগ বন্ধ করলেন কেন বলুন তো? না না না, মালতীর সাথে আমার রোজই দেখা হতো। আমি প্রত্যেকদিনই থিয়েটারে যেতাম। সব থিয়েটারের লোকেরাই আমাকে চিনতো। যেদিন সে যেখানে থাকতো আমিও সেদিন সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করে আসতাম। তা বুধ, শনি আর রবি সপ্তাহে তো এই 3 দিন মাত্র থিয়েটার হয়। তাহলে আপনি প্রতিদিন মালতী দেবীর সাথে দেখা করতেন কি করে? মোহিত কুমার হাসলেন, বললেন, আপনি সম্প্রতি কলকাতায় এসেছেন তো, তাই এখনো আপনার সব বিষয়ে জানা হয়ে ওঠেনি। সপ্তাহে একদিন, বোধহয় সোমবার ছাড়া, হ্যাঁ, বাকি সব দিনই থিয়েটার খোলা থাকে। সব অভিনেতা অভিনেত্রীদেরই সেখানে যেতে হয়। বুধ, শনি ও রবিবার নাটক মঞ্চস্থ হয়, অন্যদিন মহড়া চলে। প্রিয়নাথ সেসব কথা ভালো করেই জানতেন, কিন্তু যে কাজ উদ্ধার করতে তিনি এসেছেন তার জন্য তাকে সত্যি সত্যি ন্যাকা সাজতে হয়েছিল। তিনি বললেন, আচ্ছা, তা আপনি তো মশাই অনেক দিন ধরে এখানে আছেন, হ্যাঁ, কাজেই এখানকার অনেক বিষয়ই আপনার জানা। আচ্ছা, যদি প্রতিদিনই আপনার সাথে মালতীর দেখা হয়ে থাকে, তাহলে কাল রাতেও নিশ্চয়ই আপনি মালতীর দেখা পেয়েছিলেন। হ্যাঁ, কালও মালতীর সাথে আমার দেখা হয়েছিল। কোথায় বলুন দেখি? কোন থিয়েটারে? স্টারে। থিয়েটারের কাজ শেষ হলে আমরা 3 জনে একসাথে এক গাড়িতেই বাড়ি ফিরছিলাম। দেখলাম ওদের মধ্যে মনোমালিন্য আরো বেড়েছে। মালতী আবার ওর বাবার সাথে ঝগড়া করছিল। বুড়ো তাকে কলকাতা থেকে নাকি অন্য কোথাও নিয়ে যাবে বলে ঠিক করেছিল। মালতী আমাকে এইসব কথাই চুপি চুপি বলছিল, কিন্তু এই বুড়ো তা শুনতে পেয়ে যায়, আর তখনই মালতীকে যা তা কথা বলে অপমান করতে থাকে। মালতী আর সহ্য করতে পারে না। যতক্ষণ আমি তাদের সাথে ছিলাম ততক্ষণ তাদের মধ্যে ঝগড়া চলছিল। আমি আমার বাসায় পৌঁছে গেলে তারা সেখান থেকে দুজনে পায়ে হেঁটে চলে যায়। আমি গাড়ি নিয়ে যেতে বলেছিলাম, কিন্তু ওরা তা নিল না। রাগ করে দুজনেই চলে গেল। তা আপনি বাড়ি ফিরলেন কখন? তখন রাত প্রায় 3টে হবে। কিন্তু বাড়িতে ঢুকে আমার মনে কেমন যেন সন্দেহ হলো। ভাবলাম, মালতীর সাথে বুড়োর যেমন ঝগড়া চলছে তা সহজে মিটবে না। হয়তো বাড়ি গিয়ে দুজনেরই রাগ বাড়বে এবং শেষে একটা এমন গুরুতর কিছু কাণ্ড বাঁধাবে। এই মনে করে আমি তখনই আবার বাসা থেকে বেরিয়ে তাড়াতাড়ি তাদের পিছু পিছু গেলাম। দেখলাম বুড়ো আগে আগে গজগজ করতে করতে যাচ্ছে, আর মালতী গম্ভীর ভাবে তার পিছনে পিছনে চলেছে। আমি আর তাদের দেখা দিলাম না। কিছু দূর থেকে তাদের অনুসরণ করতে লাগলাম। হাড় কাটা গলির মোড়ে পৌঁছলে বৃদ্ধ গলির ভেতর ঢুকে গেল, কিন্তু মালতী সেদিকে গেল না। সে রাস্তার পশ্চিম দিকের ফুটপাতে এলো এবং কাছাকাছি একটি গলির মধ্যে ঢুকে সোজা পশ্চিম দিকে যেতে লাগলো। বুড়ো একবার সেদিকে ফিরেও দেখল না। আর মালতী মালতী কোথায় গেল? সব বলছি, শুনুন। মালতীকে পশ্চিম দিকে যেতে দেখে আমার কেমন যেন সন্দেহ হলো। আমি ভাবলাম হয়তো মালতীর কোনো গুপ্ত প্রেমিক আছে, সে তার কাছেই যাচ্ছে। আমার কৌতূহল হলো। আমি তার সামনে না গিয়ে একটু দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে চলতে লাগলাম। রাত তখন 3টে বেজে গেছে। পথে জনমানুষ নেই। মাঝে মাঝে 2-1টা কুকুর চিৎকার করে প্রকৃতির নিস্তব্ধতা ভঙ্গ করছে, আর একজন কনস্টেবল ঢুলু ঢুলু চোখে একটা গ্যাসবাতির পোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মালতী কোনো দিকে না তাকিয়ে সোজা হন হন করে হাঁটতে লাগলো। আমিও তার পিছু পিছু প্রায় ছুটতে লাগলাম। প্রায় আধ ঘন্টা এভাবে যাওয়ার পর মালতী গঙ্গার ধারে উপস্থিত হলো। আমি তখনও তার উদ্দেশ্য বুঝতে পারিনি। তারপর দেখি মালতী জলে নামছে। তখন আমার সন্দেহ হলো। বুঝলাম মালতী নিশ্চয়ই আত্মহত্যা করার জন্য গঙ্গায় এসেছে। আমি আর থাকতে পারলাম না। তাড়াতাড়ি পিছন থেকে গিয়ে মালতীর হাত টেনে মুঠো করে ধরলাম। মালতী আমায় দেখে চমকে উঠল, বলল,
এখানে? মোহিত কুমারকে আবার বাধা দিয়ে প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, হ্যাঁ, মালতী কি ততক্ষণ জলে ডুবে গিয়েছিল? না, জলে পুরো ডোবেনি বটে, কিন্তু তার সমস্ত জামা কাপড় ভিজে গিয়েছিল। তারপর? তারপর আমি মালতীকে তার আত্মহত্যার কারণ জিজ্ঞাসা করায় সে বললে, ওই বুড়ো আমার উপর যেমন অত্যাচার শুরু করেছে, তাতে আমার মরণই ভালো গো, মরণই ভালো। ও প্রায় আমার ভয় দেখায় যে আমাকে কলকাতা থেকে দূরে অন্য কোথাও নিয়ে চলে যাবে। কলকাতায় বুড়োর অনেক বন্ধু জুটেছে, মনে হয় তাদেরই পরামর্শে এসব ফন্দি আটছে সে। যেভাবে মালতী শেষ কথাগুলো বলল, তাতে আমি স্পষ্টই বুঝতে পারলাম যে তার খুব দুঃখ হয়েছে। আমি তাকে অনেক করে বোঝালাম এবং শেষে হাড় কাটা গলিতে পৌঁছে দিয়ে এলাম। হ্যাঁ, আপনি মালতীর বাড়ি গিয়েছিলেন? না, তাকে গলির মোড়ে ছেড়ে দিয়ে এক জায়গায় লুকিয়ে দাঁড়িয়েছিলাম। যখন দেখলাম মালতী বাড়ির দরজায় পৌঁছে গেছে, তখন আমি বাসায় ফিরে এলাম। জামা কাপড় ছেড়ে যখন বিছানায় শুলাম, তখন 4টে বেজে গেছে। মোহিতের কথা শুনে প্রিয়নাথ ভাবল, তাহলে মালতী নিশ্চয়ই বৃদ্ধকে হত্যা করেছে। সে আত্মহত্যা করে বৃদ্ধের হাত থেকে মুক্তি চেয়েছিল বটে, কিন্তু তাতে সফল না হওয়ায় শেষে বৃদ্ধকেই হত্যা করেছে। কিন্তু পরক্ষণেই মনে হলো মালতী একাই কাজ করতে পারবে না, নিশ্চয়ই তার সাথে আরো কোনো লোক ছিল। সরকারি ডাক্তারের রিপোর্টে প্রকাশ পেল যে ছোড়ার আঘাতেই বৃদ্ধের মৃত্যু হয়েছে, আর তার গলায় যে দাগ ছিল তা কোনো মানুষের আঙুলের চিহ্ন। বৃদ্ধ যাতে চিৎকার করতে না পারে সেই জন্য তার গলা টিপে ধরা হয়েছিল। যে গলা টিপে ধরেছিল আঘাতটা সে করেনি, অর্থাৎ এই কাজ একজনের দ্বারা হওয়া অসম্ভব। নিশ্চয়ই 2 বা ততোধিক ব্যক্তি মিলে এই কাজটি করেছে। কিন্তু মালতী গেল কোথায়? সে একজন অভিনেত্রী বলে খুন করতে পারবে না, এমন ভাবার কোনো কারণ নেই। কিন্তু মালতী একা তো আর এসব করেনি, তার সঙ্গে আরো কেউ না কেউ তো ছিলই। কে সেই লোক? বোধহয় মোহিত কুমার। তার আন্তরিক ইচ্ছে ছিল সে মালতীকে বিয়ে করে, কেবল ওই বুড়োর জন্যই তাদের এতদিন বিয়েটা হয়নি। তাই বুড়োকে মেরে তাদের বিয়ের একমাত্র বাধাটিকে সে যে দূর করার চেষ্টা করেনি, সে কথা কি জোর দিয়ে বলা যায়? মোহিত কুমার কাল রাতে মালতীর সাথেই ছিল। দুজনে একসঙ্গে গঙ্গার ধার থেকে ফিরে এসেছিল। সে যে হাড় কাটা গলির মোড়ে মালতীকে ছেড়ে দিয়েছে বলল, সেটা নিশ্চয়ই মিথ্যে কথা। নিশ্চয়ই দুজনে মিলে মালতীর বাড়ি গিয়েছিল। সেখানে বুড়োকে ঘুমন্ত অবস্থায় দেখে মোহিত কুমার তার গলা চেপে ধরে, আর মালতী ছোড়া দিয়ে আঘাত করে। মোহিত কুমার এ ব্যাপারে নিশ্চিত জড়িয়ে আছে, কিন্তু কি করে তা যে জানা যাবে? আবার সে আমাকে মালতীর বাড়ি নিয়ে যেতে চেয়েছিল। সে যদি তাকে হত্যাই করবে বা এই হত্যাকাণ্ডের কথা তার জানা থাকবে, সেক্ষেত্রে সন্ধ্যার পর আমাকে নিয়ে সে জায়গায় সে যেতে চাইবে কেন? না, কিছুতেই যেন কিছু মিলছে না। পরদিন মোহিত কুমারকে থানায় আনা হলো। আগে তিনি প্রিয়নাথকে ছদ্মবেশে দেখেছিলেন, সুতরাং এখন তাকে দেখে চিনতে পারলেন না। প্রিয়নাথ মোহিত কুমারকে জিজ্ঞেস করলেন, আপনার নামে কি মোহিত কুমার? আগে হ্যাঁ, কিন্তু কোন অপরাধে আমাকে বন্দী করা হলো? সে কথা পরে জানতে পারবেন। এখন কথা না বাড়িয়ে যা জিজ্ঞেস করছি তার ঠিকঠাক উত্তর দিন। হাড়কাটা গলিতে মালতী বলে একজন অভিনেত্রী বাস করত।
সে একজন বৃদ্ধকে খুন করে পালিয়েছে। বাড়ির বেয়ারা বলেছে যে আপনার সাথে মালতীর একটি বিশেষ সম্পর্ক ছিল। আপনি নাকি তার অনেক খবরও রাখেন, আর সেই জন্যই আপনাকে এইখানে আনা হয়েছে। মালতীর সাথে আমার আলাপ ছিল বটে, কিন্তু সে যে কোথায় পালিয়েছে তা আমি জানি না। আপনার সাথে কাল তার দেখা হয়েছিল? মোহিত কুমার কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ, হয়েছিল। কখন? রাতে। কোথায়? স্টার থিয়েটারে। কত রাতে আপনি বাড়ি ফেরেন? রাত প্রায় 2টো। মালতী কি আপনার সঙ্গেই বাড়ি ফিরেছিল? হ্যাঁ। শুনেছি তো বৃদ্ধ নাকি থিয়েটারেই কাজ করতেন। তিনিও কি আপনাদের সঙ্গেই এসেছিলেন? হ্যাঁ, আমার বাড়ি হ্যারিসন রোডে। স্টার থিয়েটার থেকে আসবার সময় আগে আমার বাড়ি পড়ে। আমি বাড়ি ঢুকে যাই। আর মালতী, সে কোথায় যায়? সে বাড়ির দিকেই গিয়েছিল। ঠিক বলছেন তো? হ্যাঁ। প্রিয়নাথ দেখলেন মোহিত কুমার অনেক কথা গোপন করলেন, কিন্তু সেসব কথা তিনি তখন আর তুললেন না। জিজ্ঞাসা করলেন, শুনেছি আপনি নাকি মালতীকে বিয়ে করতে চেয়েছিলেন। একটু হেসে মোহিত কুমার উত্তর দিলেন, আপনার অনুমান মিথ্যে নয়, কিন্তু মালতীর বাবার তাতে মত ছিল না, তাই আমাদের বিয়ে হয়নি। মালতীর কি আরো কোনো বিশেষ বন্ধু আছে? কই, আমার তো জানা নেই। মালতী কি ওই বৃদ্ধেরই মেয়ে? আগে হ্যাঁ, তবে নিজের মেয়ে নয়, শুধু তাকে ছোট থেকে বড় করেছেন মাত্র, অর্থাৎ পালক পিতা। আচ্ছা, এই মালতীর পৈতৃক বাড়ি কোথায় সেটা বলতে পারেন? কথায় কথায় একদিন মালতী বলেছিল তার পৈতৃক বাড়ি খড়দহের কাছে একটি গ্রামে। সে নাকি সেখানকার কোনো ভদ্র ঘরের মেয়ে। মোহিত কুমারের কাছ থেকে গ্রামের নামটা জানতে পেরে প্রিয়নাথ অত্যন্ত আনন্দিত হলেন। ভাবলেন মালতী নিশ্চয়ই সেখানে পালিয়ে গেছে। মোহিতকে অবশ্য ছাড়া গেল না, তাকে বন্দি করে থানাতেই রাখতে হলো। কিন্তু যাতে তার কোনো রকম অসুবিধা না হয় তার বন্দোবস্ত প্রিয়নাথ করে দিলেন। খাওয়া দাওয়া শেষ করে প্রিয়নাথ গঙ্গা তীরে এলেন। সেখানে একটা নৌকো ভাড়া করে মালতীর গ্রামের দিকে যাত্রা করলেন। তখন শীতকাল, নদীতে তেমন ঢেউ নেই, তাই কোনো রকম বিপদের আশঙ্কা ছিল না। যখন তিনি নৌকোয় উঠলেন তখন বেলা প্রায় 11টা বেজে গেছে। দুপুর 2টো নাগাদ সেই গ্রামের ঘাটে উপস্থিত হলেন। কলকাতা থেকে ওই গ্রামের দূরত্ব প্রায় 12 মাইল। বলাই বাহুল্য তিনি ছদ্মবেশেই খড়দহ গিয়েছিলেন। গ্রামটা তার চেনা, তিনি আগে এদিকে 2-1 বার এসেছিলেন। আর তিনি মনে মনে যে বাড়িটার কথা ভাবছেন, সেই বাড়িতেই যদি মালতী গিয়ে থাকে তবে ঘাট থেকে সেই বাড়ি মাত্র 15 মিনিটের পথ। নৌকো থেকে নেমে তিনি দেখলেন ঘাটে তখনও 2-1 স্ত্রীলোক স্নান করছে। তাদের কথাবার্তা কানে যেতে প্রিয়নাথের মনে কেমন যেন একটু সন্দেহ হলো। তিনি ভাবলেন তাদের কাছেই হয়তো মালতীর কোনো সন্ধান পাবেন, কিন্তু পাছে তাদেরকে কোনো কথা জিজ্ঞেস করলে তারা ভয় পেয়ে যায় এবং সব কথা গোপন করে যায়। তাই এই আশঙ্কায় তাদের কোনো কথা জিজ্ঞাসা না করে ঘাটের কাছেই একটা বটগাছের নিচে দাঁড়িয়ে রইলেন। এমন ভাবে সেখানে দাঁড়িয়ে রইলেন যাতে ঘাটের মহিলারা তাকে দেখতে না পায়, অথচ তিনি তাদের সব কথা শুনতে পান। কিছুক্ষণ সেই গাছের তলায় দাঁড়িয়ে শুনলেন একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, কি গো মাসি, আজ তোমাদের চান করতে এত বেলা হলো যে? অন্য মহিলাটি উত্তর দিলেন, কি আর বলবো বলো, মনিবের মন জোগাতে জোগাতে আর পারিনি বাপু। কোথা থেকে এক হতভাগী কাল আমাদের বাড়িতে এসে উঠেছে, তার জন্যই আজ আমার এত বেলা হয়ে গেল। সে কে গো মাসি? কি জানিনি, শুনছি তো সে আমাদের কর্তার কোন আত্মীয়। মেয়েটি খুব সুন্দরী, ভদ্র ঘরের মেয়ে বলেই তো মনে হয়, কিন্তু আমি এতদিনও বাড়িতে কাজ করছি, কোনোদিন তো তাকে দেখিনি। আমিও সে কথা শুনেছি গো। তোমার কর্তার দুঃসম্পর্কের এক ভাই ছিল, তার একটি মেয়ে ছিল। ছোটবেলায় মেয়েটাকে নাকি কি চুরি করে নিয়ে পালিয়ে যায়। তা এখন সে মেয়ের বয়স কত গো মাসি? বয়স পেতে
ওই 16-17 বছর মতো মনে হলো। তা সে মেয়ের নাম কি? গিন্নিমা তো তাকে প্রভাবতী বলেই ডাকছেন। তা এতদিন সে কোথায় ছিল, কিছু বলেনি? শুনছি তো নাকি কলকাতায় থাকতো। সধবা না বিধবা? তা জানিনি। ও মা, সে কি, মাথায় সিঁদুর আছে? কই না তো। তবে সে বিধবা। হ্যাঁ গো মাসি, এতদিন সে কার কাছে ছিল তাহলে? সে আমি কেমন করে বলবো, সে কথা আমি শুনিনি। প্রিয়নাথ খুব মনোযোগের সাথে এসব কথাবার্তা শুনে ভাবলেন, এই প্রভাবতীকে, মালতীর আসল নামে কি তাহলে প্রভাবতী? হয়তো এতদিন সে প্রকৃত নাম গোপন করে রেখেছিল। নিশ্চয়ই তাই হবে। এইসব চিন্তা করে তিনি আর সেখানে দাঁড়ালেন না। তখনই সেই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। বাড়িটা প্রকাণ্ড। আগে অনেক বড় পরিবার ছিল, এখন অনেকেই মারা গেছেন। প্রিয়নাথ বাড়িতে উপস্থিত হওয়া মাত্র একজন চাকর এসে জিজ্ঞেস করল, বাবু, কাউরে খুঁজতেছেন? প্রিয়নাথ উত্তর দিলেন, হ্যাঁ, তোমার বাবুকে। তিনি কোথায়? হ্যাঁ, ও বড় বাবুরে ডাকতেছেন? তিনি তো এই মাত্র উঠেছেন, এতক্ষণ ঘুমোচ্ছিলেন। এই বাড়ির এখনকার বড়বাবুর নাম প্রিয়নাথের জানা ছিল না। কৌশলে তা জেনে নেওয়ার জন্য হাসতে হাসতে তিনি চাকরটিকে জিজ্ঞেস করলেন, শীতকালেও তোমার বাবু দিনের বেলায় ঘুমোন? চাকরটিও হাসতে হাসতে উত্তর দিল, হ্যাঁ, সে যত যাই হোক না কেন, ওই ললিত বাবুরে দিনের বেলা একবার চোখ বুঝতে হবেই হবে। প্রিয়নাথের উদ্দেশ্য সফল হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কেন বলো তো? তিনি কি অনেক রাত অবধি জেগে থাকেন? আগে তিনি তো রাত দুপুরের আগে কোনোদিনই ঘুমন না। কেন? এত রাত পর্যন্ত জেগে কি করেন? কাজ? কাজ? কাজ আবার কি? হ্যাঁ, রাত দুপুর পর্যন্ত তিনি তাস খেলে। আর আরো অনেকেই তো এখানে আসেন তাস খেলতে। আজও কি বসবে নাকি এই খেলা? আজ তো আরো সকাল সকাল বসবার কথা আছে। কেন? কাল রাতে খেলা হয়নি কি না? কেন? খেলা না হওয়ার কারণ কি? কারণ অনেকদিন পরে এবারে একটি মেয়ে হয়েছে কাল, সেই জন্যই মনে হয় কাল রাতে খেলার আসর বসেনি গো। চাকরটির কথা শুনে তখন প্রিয়নাথের আর ললিতবাবুর সাথে দেখা করবার ইচ্ছে হলো না। তিনি ভাবলেন, কাল যখন খেলা হয়নি তখন নিশ্চয়ই আজ হবে, আর সেখানে এই বিষয়ে কথোপকথনও হবে। যদি সেই কথাবার্তা গোপনে শুনতে পাওয়া যায় তাহলেই অনেকটা কার্যসিদ্ধি হয়ে যাবে। এই মনে করে তিনি চাকরটিকে জিজ্ঞেস করলেন, তোমার বাবু কখন বাইরে আসবে বলতে পারো? আগে তার বাইরে আসতে এখনো ঘন্টা খানেক দেরি আছে। কেন? এত দেরি কেন? ঘুম থেকে সবে উঠেছেন তো, ওই হাত মুখ ধুয়ে একটু জলযোগ না করে তিনি বাইরে আসেন না। বেশ, তবে আমি এখন চলি। সন্ধ্যের সময় একবার আসবো না হয়। চাকরটি ঘাড় নাড়ল। প্রিয়নাথ সেখান থেকে বেরিয়ে আবার গঙ্গার ধারে এসে উপস্থিত হলেন এবং একটি নির্জন স্থানে বসে বসে অনেক কিছু চিন্তা ভাবনা করতে লাগলেন। সন্ধ্যের একটু আগে তিনি আবার সেই বাড়ির কাছে গেলেন। দূর থেকে দেখলেন 4-5 জন লোক বাড়ির দরজায় দাঁড়িয়ে গল্পগুজব করছে। বাড়িটা দোতলা বটে, কিন্তু সামনের অংশটা একতলা। মাঝে প্রকাণ্ড একটা উঠোন, তার চারদিকে চকমিলান। সদর দরজার দুপাশে দুটো করে বড় ঘর। এই দুটো ঘরই হলো বৈঠকখানা। সদর দরজার সামনে ঠাকুর দালান, দালানের দুদিকে অনেকগুলো ছোট ছোট ঘর। পুজো পার্বণ উপলক্ষে যখন বাড়িতে অনেক লোক সমাগম হয় সেই সময় ওই ছোট ছোট ঘরগুলোতে রাতে শোয়ার ব্যবস্থা হয়। দুটো বৈঠকখানার মধ্যে
ডান দিকেরটার সমস্ত জানলা খোলা থাকায় বাইরে থেকে সবই দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পরে বাইরের লোকগুলো একে একে সেই ঘরের ভেতরে গিয়ে বসলো। প্রিয়নাথ বুঝলেন এইবার খেলা আরম্ভ হবে। তার অনুমান মিথ্যে হলো না। লোকগুলো ভেতরে যাওয়া মাত্র প্রিয়নাথ সেই ঘরের একটা জানলার পাশে এমন ভাবে লুকিয়ে দাঁড়ালো যাতে ভেতরের কোনো লোক তাকে দেখতে না পায়। তাদের কথাবার্তার শব্দে বুঝলেন খেলা আরম্ভ হয়েছে। কিছুক্ষণ বেশ উৎসাহের সাথেই খেলা চলল। তারপর ঘরের ভেতর থেকে কে যেন বলে উঠল, হরিশ বাবু, আজ যে বড় জোরদার খেলছো, ব্যাপারটা কি? যাকে প্রশ্ন করা হলো তিনি উত্তর দিলেন, খেলবো না কেন, কাল খেলা বন্ধ ছিল, কাজেই আরো জোর বেড়েছে। কথার ভাবে বোঝা গেল ইনি শিরীশবাবু। তিনি উত্তর দিয়ে এবার বাড়ির কর্তাকে জিজ্ঞেস করলেন, তা ললিত বাবু, কাল মজলিস বসলো না কেন? ললিত বাবুর উত্তর শোনা গেল, কাল হঠাৎ করে এমন ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম যে খেলা বন্ধ রাখতে হলো। তা না হলে এবারের খেলা কি কখনো বন্ধ হয়? শিরীশবাবু বললেন। হ্যাঁ, মেয়েটার খুব সাহস বটে। ললিতবাবু সে কথার কোনো উত্তর দিলেন না। শিরীশবাবু আবার বললেন, এরই মধ্যে পাড়ায় হুলস্থুল পড়ে গেছে, অনেকে অনেক রকম কথা বলছে। যাই বলো ভাই, কলকাতায় এইসব ব্যাপার নিয়ে সেরকম গোলযোগ হয় না। যত উৎপাত এই পল্লী গ্রামে। গোলমাল করে আমার কে কি করবে? বেশি ঝামেলা হলে মেয়েটাকে দূর করে দেব। কেন ভাই, তোমার বড় ভাইয়ের মেয়ে বলে কথা, তাকে বাড়িতে থাকতে দেবে না সে কি কথা? লোকে কি বলছে তাতে তোমার কি আসে যায়? হাজার হোক সে তোমার নিজের লোক। সে যখন বলছে তোমার বাড়িতে দাসীবৃত্তি করেও নিজের ভরণ পোষণ করবে, তাতে তোমার আপত্তি কিসের? ঠিক এই সময় প্রিয়নাথ বাড়ির ভেতর দিয়ে সেই বৈঠকখানায় প্রবেশ করে জিজ্ঞেস করলেন, আগে শুনছেন শুনছেন ললিত বাবু আছেন এখানে? বছর 35 বা তার একটু বেশিও হতে পারে একজন অতি সম্ভ্রান্ত চেহারার যুবক সেখানে বসেছিলেন। বেশ ফর্সা রং, সুন্দর মুখশ্রী। তিনি বলে উঠলেন, আমারই নাম ললিত, আপনার কি প্রয়োজন বলুন? প্রিয়নাথ বললেন, বলছি আপনাকে আপনাকে একবার আমার সাথে একটু নির্জনে আসতে হবে, কিছু গোপন কথা আছে। ললিতবাবু তখনই তার সাথে সেই ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর আর একটা ছোট ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। সেই ঘরটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের ভেতর 3-4টে বেতের মোড়া ছিল। প্রিয়নাথ একটাতে বসে পড়লেন। ললিতবাবুও তার সামনে অন্য একটা মোড়ায় বসে জিজ্ঞেস করলেন, বলুন মশাই, কি আপনার গোপন কথা? প্রিয়নাথ গম্ভীরভাবে উত্তর দিলেন, আপনারা এতক্ষণ যে মেয়েটির সম্বন্ধে কথা কইছিলেন, সে কিন্তু একজনকে খুন করে পালিয়েছে। আর আমার দৃঢ় বিশ্বাস তাকে ধরার জন্য পুলিশ কিন্তু নিশ্চয়ই আপনার বাড়িতে আসবে। তাই বলছি কি, তাকে এক্ষুনি বাড়ি থেকে দূর করে দিন, নয়তো আপনাদেরও কিন্তু বিপদ হতে পারে মশাই। প্রিয়নাথের কথা শুনে ললিতবাবু স্তম্ভিত হয়ে গেলেন। বললেন, বলেন কি মশাই, প্রভা খুন করেছে? বাঙালি ঘরের মেয়ে খুন করবে কেমন করে? আর আপনি বা কে? আপনার নাম কি? কোথা থেকে আসা হয়েছে শুনি? আগে আমার নাম বিমলা শরণ মুখোপাধ্যায়, কলকাতা থেকে আসছি আমি। প্রভাকে আপনি চিনলেন কিভাবে? আগে সে আমাদের থিয়েটারেই কাজ করত। যেদিন সে অভিনয় করত সেদিন আমাদের যথেষ্ট লাভ হতো, সেই জন্যই তাকে বাঁচাবার জন্য আমরা এত করে করছি। ললিতবাবু একটু চিন্তা করে বললেন, শুনুন, প্রভা যে থিয়েটারে কাজ করত এ কথা এখানে রাষ্ট্র করবেন না, তাহলে এখানকার লোক আমাকে একবারে এক ঘরে করে দেবে। প্রভা আমাদের বাড়িতে রয়েছে বলে ইতিমধ্যেই পাড়ায় মহা বয়স 7 বছর।
এরকম একটা ছোট মেয়েকে বাড়ি থেকে দূর করে দেব জানতে পেরে পাড়ারই এক ভদ্রলোক দয়া করে প্রভার ভরণ পোষণের ভার গ্রহণ করেন। সেই থেকে প্রভা তার সাথেই নানা জায়গায় ঘুরে বেরিয়েছে। কবে সে বাবা মারা যান, তারপর থেকে ইনি তো আমাকে নিজের কাছে রেখে লালন পালন করেন। আমার জন্মদাতা পিতার থেকে পালক পিতাই আমার যাবতীয় সৌভাগ্যের মূল। সুতরাং সুতরাং তাকে খুন করলে তো আমারই ক্ষতি। আমি নিজের ক্ষতি কেন করতে যাব বলুন তো? প্রিয়নাথ মোহিত কুমারের মুখ থেকে যা শুনেছিলেন সবই বললেন। প্রভাবতী সব ঘটনাই স্বীকার করল, কিন্তু সে যে বৃদ্ধকে হত্যা করেছে একথা স্বীকার করল না। যেভাবে প্রভা অস্বীকার করল তাতে প্রিয়নাথের স্পষ্টই মনে হলো যে সে নির্দোষ। একবার মনে হলো তাকে স্থানীয় পুলিশ হেফাজতে রেখে যান, কিন্তু খড়দহে তিনি একা এসেছিলেন, তার সাথে আর কোনো পুলিশ কর্মচারী ছিল না। তাই সেই কাজ করতে তিনি তখন ঠিক সাহস পেলেন না। তিনি ললিত বাবুকে জিজ্ঞাসা করলেন, যে বৃদ্ধ প্রভার ভরণ পোষণের ভার গ্রহণ করেছিল তার বাড়ি কোথায় জানেন? এই পাড়াতেই তার বাড়ি ছিল। অনেকদিন আগে একটা গন্ডগোল হওয়ায় তিনি কিছুদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। যখন প্রভার বাবার মৃত্যু হয় সেই সময় তিনি আবার ফিরে আসেন। প্রভার বাবা আমার জ্ঞাতি সম্পর্কের ভাই ছিলেন, তবে তার সাথে আমার তেমন কোনো সদ্ভাব ছিল না। তার মৃত্যুর পর লোকে আমাকে প্রভার ভার নিতে অনুরোধ করে, কিন্তু আমি তাতে সম্মত হইনি। প্রভার বাবার যা কিছু ছিল সব তিনি আগেই বেঁচে দিয়েছিলেন। তার মৃত্যুর পর এমন সঙ্গতিও ছিল না যে প্রভা তার বাবার শ্রাদ্ধ শান্তি সম্পন্ন করতে পারে। ওই প্রতিবেশীরাই চাঁদা তুলে সব কাজ করেছিল আর কি। আমাকে প্রভার ভরণ পোষণে অনিচ্ছুক দেখে তারাই ওনার হাতে তাকে তুলে দেয়। তিনিও খুবই আনন্দের সাথে প্রভাকে নিজের মেয়ের মতো গ্রহণ করেন এবং তাকে এখান থেকে নিয়ে চলে যান। সেই থেকে তার আর কোনো খবর পাইনি। আজ আপনার মুখে শুনছি তাকে কেউ হত্যা করেছে। ললিত বাবুর কথা শুনে প্রিয়নাথ জিজ্ঞাসা করলেন, তার প্রকৃত নাম কি বলতে পারেন? কলকাতায় তিনি মহাদেব শর্মা বা মহাদেব ওস্তাদ বলে পরিচিত। ওনার আসল নাম আশুতোষ মুখোপাধ্যায়। আচ্ছা, আপনি যে গন্ডগোলের কথা বললেন সেটা কি নিয়ে বলুন তো? হ্যাঁ, আপনার কি কিছু জানা আছে? আগে না, সঠিকভাবে কিছু জানি না। আহা, যা জানেন সেটাই শুনি না, তাতে আপনাদের মেয়ের মঙ্গলই হবে। যদি কোনোভাবে আসল হত্যাকারী ধরা পড়ে তাহলেই তো প্রভা বেঁচে যাবে, নয়তো তাকে আর তার সাথে আপনাদেরও যথেষ্টভাবে পুলিশের উৎপাত কিন্তু সহ্য করতে হবে। কি বলবো, মানে যা শুনেছি তা মুখে বললে পাপ হয়। শুনেছি তিনি নাকি তার গুরুর মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, সে কি? ছি 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 ছি। সত্যি এ কথা শোনাও পাপ। তা ঠিক কি কি ঘটনা ঘটেছিল বলুন তো? আশুতোষ বাবু কোনো এক সময় তার গুরুদেবের বাড়িতে যান, সেখানেই এই ঘটনা ঘটেছিল। কিছুদিন সেখানে বাস করে হঠাৎ গুরুদেবের মেয়েকে নিয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। সে কথা পুলিশকে জানানো হয়েছিল? বোধ হয় না, তাহলে তো আরো অনেকেই এ কথা জানতে পারত। এখানে আমি ছাড়া সে কথা আর কেউ জানে না। আচ্ছা, তার সাথে আপনাদের কি কোনো সম্পর্ক ছিল? ছিল। তিনি আমার দুঃসম্পর্কের পিস্তুত ভাই ছিলেন। তার মা আমার দুঃসম্পর্কের পিসিমা। ও, তা সে গুরুদেবের বাড়ি কোথায় জানেন?
আমাদের এক জ্ঞাতি তার গুরুদেব, তার নিবাস কলকাতায়, বোধ হয় ওই গোসাই গলিতে। নাম কি তার? হরমোহন গোস্বামী। প্রিয়নাথ তখন প্রভাবতীর দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, তুমি বলছো রাত 2টোর পরে একবার বাড়ি গিয়েছিলে, তখন তোমার বাবার অবস্থা কেমন ছিল? প্রভাবতী কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে অস্পষ্টভাবে বলল, সে কথা মনে পড়লেই আমার কেমন যেন আতঙ্ক হয়। তিনি ঘরের মেঝেতে উপর হয়ে পড়েছিলেন, আর আর তার পেট থেকে রক্ত বেরিয়ে সারা ঘর যেন ভেসে যাচ্ছিল। আমার আমার মনে হয়েছিল তখনও বুঝি তার শরীরে প্রাণ আছে। সেই ভেবেই আমি একবার ঘরের ভেতর ঢুকি, কিন্তু দেখি আমার অনুমান মিথ্যে। আমার আসার আগেই তিনি মারা গেছেন। আমার সেখানে থাকতে ভয় হলো। ভাবলাম এক্ষুনি পুলিশ আমাকে খুনি বলে গ্রেপ্তার করবে, তাই আমি পালিয়ে এলাম। এসে গঙ্গার পাড় থেকে একটা নৌকা ভাড়া করলাম, বললাম হুগলি যাব। যখন হুগলির ঘাটে পৌঁছালাম তখন বেলা 1টা। সেখানে যার কাছে যাব মনে করেছিলাম তিনি বাড়িতে ছিলেন না, কাজে বাধ্য হয়ে এখানে আসি। প্রভাবতীর সব কথা প্রিয়নাথ সত্যি বলেই বিশ্বাস করলেন। ভাবলেন, কলকাতার হরমোহন গোস্বামীর সন্ধান না পেলে এই রহস্য ভেদ করা সম্ভব নয়। যখন কলকাতায় প্রিয়নাথ ফিরে এলেন তখন রাত 10টা বেজে গেছে। খাওয়া দাওয়া শেষ করে তিনি ভাবলেন, বৃদ্ধকে যে কি খুন করলো সেই রহস্য ক্রমেই যেন আরো জটিল হয়ে উঠছে। প্রথমে না মনে করছিলাম মোহিত কুমারী খুন করেছে, কিন্তু তার কথাবার্তায় সন্দেহ দূর হয়ে যায়। তারপর ভাবলাম মালতী বোধহয় খুনি, কিন্তু মালতীর পক্ষে একা কখনোই এই কাজ করা সম্ভব ছিল না। নিশ্চয়ই তার কোনো সহকারীও ছিল, কিন্তু আজ যেভাবে সে কথা বলল তাতে আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে সেও নির্দোষ। তবে এই কাজ করল কে? ললিত বাবুর মুখে যা শুনলাম তাতে হরমোহন গোস্বামীও তার শত্রু ছিলেন। তিনি নিজেই না হয়তো তার কোনো লোক দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মনে হয়, কিন্তু তাই বা কেমন করে সম্ভব হতে পারে? আশুতোষের বয়স 50 বছর হবে। তিনি যখন তার গুরুদেবের মেয়েকে চুরি করে নিয়ে পালিয়েছিলেন তখনও তিনি যুবক ছিলেন বলা যায়। সে তো আজ থেকে প্রায় 12-15 বছর আগের কথা। যদি হরিমোহন গোস্বামীর লোকই তাকে খুন করে থাকে তাহলে এতদিন পরে কেন? অবশ্য এমনটাও হতে পারে যে আশুতোষ নানান জায়গায় এতদিন ঘুরে বেড়াচ্ছিলেন, কোনো জায়গাতেই সে 1 বছরের বেশি বাস করেনি। সুতরাং তার সন্ধান পাওয়া ছিল খুব কঠিন ব্যাপার। এখন হয়তো কলকাতায় তার সন্ধান পেয়ে এই খুন করা হয়েছে। এইসব নানান রকম চিন্তা করে প্রিয়নাথ হরমোহন গোস্বামীকেই আশুতোষের হত্যাকারী বলে সাব্যস্ত করলেন এবং পরদিন তাকে একেবারে গ্রেপ্তার করবেন বলে মনস্থির করলেন। পরদিন সকালে পুনরায় ছদ্মবেশ ধারণ করে তিনি গোসাই গলির সন্ধানে বেরোলেন। আগে নিমু গোস্বামীর গলিতে গেলেন, কিন্তু সেখানে হরমোহনের কোনো সন্ধান পেলেন না। অনেক ভেবে চিন্তে তার মনে পড়ল গোসাইপাড়া নামেও আরো একটা পাড়া আছে। অগত্যা সেই দিকেই যাত্রা করলেন। সেখানে খোঁজ করে হরমোহন গোস্বামীর সন্ধান পেলেন এবং অবিলম্বে সেই বাড়ির দিকে চললেন। হরমোহন গোস্বামীর বাড়িতে যখন পৌঁছলেন তখন বেলা 9টা বাজে। বাড়িটা প্রকাণ্ড এবং দোতলা। বাড়িতে অনেক লোকজন। জিজ্ঞেস করে জানতে পারলেন হরমোহন গোস্বামী সম্প্রতি মারা গেছে। তার বড় ছেলে রামচন্দ্র এখনো বাড়ির কর্তা।
প্রিয়নাথ ভেতরে প্রবেশ করে একটি চাকরকে বললেন রামচন্দ্র গোস্বামীকে ডেকে দিতে। তার বেশভূষা দেখে চাকরটি তাকে বড়লোক মনে করল এবং সেখানে তাকে বসতে বলে কর্তাকে ডাকতে গেল। কিছুক্ষণ পরে একজন ব্যক্তিকে সাথে নিয়ে সে ফিরে এলো। প্রিয়নাথ সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আপনার নামে কি রামচন্দ্র বাবু? যে আগে। আর আপনার পিতার নাম হরমোহন গোস্বামী? হ্যাঁ। তা আপনারা ক ভাই? বাবা মা কি জীবিত? বাবা সম্প্রতি মারা গিয়েছেন, মা আছেন। আমরা 3 ভাই বোন। তা আপনার আর 2 ভাই কোথায়? মেজ লক্ষণ এখানেই আছে, তার শরীর অসুস্থ। ছোট ভরত এক শিষ্যের বাড়ি গেছে। ও, শিষ্যের বাড়ি গেছেন। তা ঠিক তা কতদিন হলো তিনি শিষ্যের বাড়ি গেছেন? তা প্রায় আজ 2 দিন হলো। কোথায় বলুন তো? হুগলিতে। ও, তা কবে ফিরবেন তিনি? তা ঠিক জানি না, তবে সম্ভবত এখনই ফিরবে না। যেভাবে তিনি শেষ কথাগুলোর উত্তর দিলেন তাতে প্রিয়নাথের সন্দেহ বেড়ে গেল। তিনি বিদায় নেবেন বলে মনে করছেন, এমন সময় রামচন্দ্রবাবু হঠাৎ জিজ্ঞাসা করলেন, এই এই আপনি কে মশাই? কোথা থেকে আর কি জন্য এসেছেন বলুন তো? প্রিয়নাথ বিনীতভাবে উত্তর দিলেন, আসলে আসলে আমি উপযুক্ত গুরু সন্ধানে এখানে এসেছিলাম। শুনেছি আপনার ছোট ভাই একজন শাস্ত্রজ্ঞানী মানুষ এবং তার অনেক শিষ্যও আছে। তাই তাকে গুরু করবার মনোবাসনা নিয়ে আমার এখানে আসা। এখন যখন তিনি এখানে নেই তখন আর সময় নষ্ট করি কেন? তিনি এলেই বউবাজারের বিমলাচরণ বাবুর বাড়িতে চিঠি দিলেই আমি আবার এসে তার সাথে দেখা করে যাব। আজ তবে আসি। প্রিয়নাথের কথা তার বিশ্বাস হলো। তিনি বললেন, ভরত শিগগিরই আসবে, ফিরে আসবে। হ্যাঁ, আপনি কাল এমন সময়ে আসুন, বুঝলেন? হয়তো তার সঙ্গে দেখা হতে পারে। আমি আজই তার কাছে বরং লোক পাঠিয়ে দিচ্ছি। এই কথা শুনে প্রিয়নাথের সন্দেহ আরো বেড়ে গেল। তিনি ভাবলেন, এই ভরত গোস্বামী নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। তাই তখন তিনি আর কোনো কথা বললেন না। পরদিন বেলা 9টার সময় আবার আসবেন বলে রামচন্দ্র গোস্বামীর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলেন, কিন্তু থানায় ফিরে গেলেন না। রামচন্দ্রবাবুর বাড়ির ঠিক সামনে একটা ভাঙা বাড়ি ছিল। তিনি সেই বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। সেই বাড়িতে কোনো লোকজন ছিল না, কয়েকজন রাজমিস্ত্রি কাজ করছিল। প্রিয়নাথকে ভদ্রলোক এবং বড়লোক মনে করে তারা অনেক কথা জিজ্ঞেস করলো, কিন্তু তিনি তখন তাদের সব সত্যি কথা খুলে বলতে পারলেন না। বরং কথায় কৌশলে তাদের জিজ্ঞাসা করলেন, তা বাপু, তোমাদের মধ্যে কেউ ও বাড়ির ভরত বাবুকে চেনো নাকি? একজন মিস্ত্রি বলে উঠল, কে? ছোট গোসাই? তিনি তো এইমাত্র বাড়ির ভেতরে গেলেন। প্রিয়নাথ একটু আগে একজনকে সেই বাড়িতে প্রবেশ করতে দেখেছিলেন। রাজমিস্ত্রিরা নিশ্চয়ই তার কথাই বলছে। এই মনে করে তিনি সেখানে এমন জায়গায় লুকিয়ে দাঁড়িয়ে রইলেন যেখান থেকে গোস্বামীর বাড়িটা বেশ ভালো করে দেখা যাচ্ছিল, অথচ অন্য কেউ বাইরে থেকে তাকে দেখতে পাচ্ছিল না। প্রায় 1 ঘন্টা পরে একজন গুন্ডা মতো লোক সেই বাড়ির সামনে এসে চিৎকার করে ভরতকে ডাকতে লাগলো, ভরতবাবু আছেন নাকি? ভরতবাবু! রাজমিস্ত্রিরা তখনই প্রিয়নাথকে ডেকে সেদিকে দেখিয়ে বলল, এই লোকটি সকালবেলা ছোট গোসাইকে ডেকে নিয়ে গিয়েছিল। গুন্ডাটি প্রিয়নাথের পরিচিত। সে পারে না এমন কোনো কাজ নেই। যখন ভরতের সঙ্গে তার এত সদ্ভাব দেখা যাচ্ছে, তখন এই হত্যাকাণ্ডে সেই যে লিপ্ত আছে সে বিষয়ে আর কোনো সন্দেহই রইল না। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে একজন বেরিয়ে এলো এবং সেই গুন্ডার সাথে কি যেন কথা বলে যেই বাড়ির ভেতর ঢুকতে যাবে উনি এক লাফে প্রিয়নাথ সেই ভাঙা বাড়ি থেকে বেরিয়ে এলেন এবং তাড়াতাড়ি গিয়ে সেই বাবুটির হাত বজ্র মুষ্টিতে ধরে বললেন, একবার বাইরে আসুন ভরতবাবু, আপনার সাথে আমার কিছু কথা আছে। প্রিয়নাথের কথা শুনে বা হয়তো তাকে দেখে ভরতের মুখ শুকিয়ে গেল। সে দ্বিরুক্তি না করে মন্ত্রমুগ্ধের মতো তার পেছন পেছন বেরিয়ে এলো। ইতিমধ্যে থানা থেকে কনস্টেবলও এসে সেখানে উপস্থিত হয়েছে। সে দূর থেকে প্রিয়নাথকে দেখে নমস্কার করল। তিনি ইশারা করে তাকে
কাছে ডাকলেন এবং তার সঙ্গে যে ভরতবাবু ছিল তাকে গ্রেপ্তার করতে বললেন। ভরত গোস্বামী তখন উগ্রমূর্তি ধারণ করে উচ্চস্বরে চিৎকার করতে লাগলো। আহমেদ, এই আহমেদ, ছাড়ো আমাকে, উফ, আহমেদ। যে গুন্ডাটা এতক্ষণ ভরতের সাথে কথা বলছিল সে ওই ডাক শুনে তখনই ফিরে এলো, কিন্তু প্রিয়নাথকে দেখা মাত্র একটা লম্বা সেলাম করলো। ইতিমধ্যে কনস্টেবলটি ভরতকে গ্রেপ্তার করে সেখানেই দাঁড়িয়েছিল। আহমেদকে দেখে ভরতের মনে সাহস ফিরে এলো। সে গায়ের জোরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। তার কাণ্ড দেখে আহমেদ বলল, শুনুন ভরত বাবু, ও সব করে আর লাভ নেই। হ্যাঁ, যার হাতে পড়েছেন তিনি মোটেই সাধারণ লোক নন। অন্য কোনো লোক হলে সালা এত ভয় করতাম না, কিন্তু ইনি মোটেই সালা সহজ মানুষ নন। তাই এখন আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই কাকা। প্রিয়নাথ তখন আহমেদকে সব কথা জিজ্ঞাসা করলেন। সে বলল, আপনি ঠিকই বলেছেন, ওই বুড়ো আশুতোষকে ইনিই মেরেছেন। আর তুমি? আমিও সাহায্য করেছি। যখন আপনার হাতে এই খুনের ভার পড়েছে তখন আমাদের তো আর নিস্তার নেই। এবার প্রিয়নাথ ভরতকে জিজ্ঞাসা করলেন, ওই বুড়ো মানুষটাকে হত্যা করার কারণ কি শুনি? আশুতোষ, এই আশুতোষ আমার বোনকে নিয়ে পালিয়ে গিয়েছিল। শুনেছি আমার বোনের অনিচ্ছা সত্ত্বেও সে জোর করে তাকে চুরি করে নিয়ে যায়। কথা আমরা আগে জানতাম না, জানলে বহুদিন না আগেই তারই সর্বনাশ করতাম। বাবা মৃত্যুকালে আমাদের সব কথা বলে যান এবং যাতে সেই বুড়ো তার উচিত শাস্তি পায় তার জন্য আমাদের শপথ করতে অনুরোধ করেন। বাবার মৃত্যুসজ্জায় তার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, আমি ওই বুড়োকে খতম করবই। এতদিন বুড়োর সন্ধান করতে পারিনি। চারিদিকে লোক পাঠালাম, কিন্তু সবাই ব্যর্থ হয়ে ফিরে এলো। কেবল আহমেদ, এই আহমেদ তার সঠিক সন্ধান নিয়ে এলো। বুড়োর খোঁজ পেয়ে আমার মনে প্রতিহিংসার আগুন ফের জ্বলে উঠল। আমি আহমেদের সাথে পরামর্শ করলাম, সেও আমার মতে মত দিল। অবশেষে সেই দিনটা এলো। সেদিন যখন সে থিয়েটার থেকে ফিরে আসছিল তখন আমরা দুজনেই তার পিছু নিই। দেখি তার মেয়ের সাথে তার ঝগড়া চলছে। এর কিছু পর বুড়ো একাই বাড়িতে ঢুকে গেল, আর মেয়েটিও কোথায় জানি চলে গেল। আমরাও সুযোগ পেলাম। সদর দরজা খোলাই ছিল। কিছুক্ষণ পর আমরা দুজনেই বাড়ির মধ্যে ঢুকে উপরে গেলাম। দেখলাম অন্যদিকে মুখ করে বুড়ো কি যেন ভাবছে। আহমেদ এই সময় গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে এমন ভাবে তার গলা চেপে ধরলো যাতে সে আর কথা বলতে না পারে। এর মধ্যেই আমিও তার পিঠে এমন এক ছোড়ার আঘাত করি যে সে তখনই ছটফট করতে করতে ওখানেই মারা যায়। কার্যসিদ্ধি করে আমরা সেখান থেকে পালিয়ে আসি। ভেবেছিলাম কেউ আমাদের ধরতে পারবে না, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। আমরা আপনার হাতেই বন্দী হলাম শেষমেশ। আর কোনো কথা জিজ্ঞাসা না করে প্রিয়নাথ একটা গাড়ি ভাড়া করলেন এবং ভরত সেই কনস্টেবল ও আহমেদকে সঙ্গে